আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মদিনা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। বরাবরের মাঝে আমরা আরেকটি জায়গায় আসছি আজকে। এটার নাম হচ্ছে মদিনা এগ্রো ফার্ম, সম্মিলিত এক কৃষি খামার বলতে পারেন। 4 বিঘা জমির উপর আমার মামা হয় সম্পর্কে, নাম মনির হোসেন শুভ। এখন উনি আমার পাশে আছে, আমি তাকে কিছু প্রশ্ন করব, আপনারা সুবিধা অসুবিধাগুলো ইনশাআল্লাহ জানিয়ে নেবেন। আমি আপনার মামাকে প্রশ্ন করছি কিছু। সালাম আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মামা, আপনার এখানে তো আমি দেখতেছি অনেক বড় মাছের ঘের, প্লাস জমির ঘেরের ফাড়ে আপনার সবজি আছে অনেক, লাউ, শসা, বেগুন, হাজারো আইটেম মাশাআল্লাহ দেখতেছি। তো আপনি কেমন প্রফিট আশা করছেন এবার ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমি আসলে অনেক স্বপ্ন নিয়ে গত 2 বছর হয় আমার এই ডিএম অ্যাগ্রো নামের আমার প্রজেক্টটা নির্মাণ করছি। আমার এখানে হিউজ ইনভেস্ট হয়েছে আমার পুরো প্রজেক্টটা নির্মাণ করার ক্ষেত্রে। তো আমরা আসলে পাহাড়ে যে সবজির চাষগুলো পরিকল্পিতভাবে যেটা করা দরকার, আমি টোটাল পরিকল্পনা মাফিক এই কাজগুলো করেছি। তো আসলে প্রতিবন্ধকতা আছে, কারণ আমরা প্রথম বছরই আমি বন্যা আক্রান্ত হয়েছি। আমার বন্যা অনেক মাছ বাইরে চলে গেছে। আমার অনেক ইনভেস্ট ছিল মাছের পিছনে। আমার তেলাপিয়া বাণিজ্যিকভাবে চাষ করছি, কিন্তু আমার তেলাপিয়াগুলো আমি অনেক মাছ আমার চলে গেছে এখান থেকে। যাক আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ যাই আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো প্রতিবন্ধকতা শেষ নেই। পাড়ে আমি লাউ চাষ করেছি, তারপরে আমার এই যে বেগুন চাষ আছে, টমেটো, কাঁচামরিচ, সবজি, সিজনালি সবজি সব কিছু চাষাবাদ করেছি। কিন্তু গত বছর আমার ইঁদুরে অনেক কষ্ট করছে, কিন্তু দুর্ভাগ্যবশত এবার এই পাখি, এই যে বনটিয়া নামক একটা পাখি, যেভাবে পাখি আমার আমার ফসলগুলো নষ্ট করছে। আর আমার যে ইনভেস্ট হয়েছে ওই ইনভেস্টের আমি কিন্তু কাছাকাছিও যেতে পারি নাই। তো আসলে পাখি এগুলা আল্লাহর সৃষ্টি, সবাই তার জীবিকা নির্বাহ করবো কোনো না কোনোভাবে। কিন্তু এই পাখির জন্য আমি পলিব্যাগ প্রত্যেকটা লাউতে দিচ্ছি, কিন্তু পলিব্যাগ দেওয়ার আরেকটা প্রতিবন্ধকতা হলো এখানে অক্সিজেন শর্টের কারণে ভিতরে লাউর যে টরাগুলো এগুলো সব নষ্ট হয়ে যায়। মামা, এই যে ফাঁকিগুলা মানুষ লাউ করছে, এবার শশা করছে, বিশেষ করে দুটার প্রতি একটার সাথে এই ফাঁকিগুলার, বন্টিয়া নামে এই ফাঁকিগুলার বেশি। তো এটা নিয়ে করণীয় কি আমাদের? কিছুগুলো যদি এগুলো নিয়ে আমরা যদি মানে এগুলো প্রতিবন্ধকতা যদি না ঠেকাইতে পারি, তাহলে তো আমাদের ব্যবসা অনেক লস হবে। আপনি রাইট বলছেন। বিষয়গুলো নিয়ে আমি যখন দেখতেছি কোনো অবস্থায় এদেরকে টিন বেঁধে, তারপরে আওয়াজ দিয়ে, এরপরে নেট দিয়ে আমি যখন এগুলোকে কোনো অবস্থায় রুখতে পারি নাই, তো আমি কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়েছি। ওনারা আমাকে একই কথা বলছে যে এগুলা তো রক্ষা করার কোনো হয় নাই। আমার এই পুরো প্রজেক্টে প্রায় 50 থেকে 60টা বনটিয়া পাখি প্রতিনিয়ত, এগুলো একটা বনটিয়া পাখি একটা লাউ খেতে সর্বোচ্চ তার 5 মিনিট সময় লাগে। এই বনটিয়াতে নিধন থেকে আমি অবশ্য এটাকে রক্ষা করতে পারি নাই। না পারার কারণে আমি এক পর্যায়ে মানে ব্যর্থ হয়ে গেছি বিষয়টা। আর যথেষ্ট অনিয়াস সৃষ্টি হয়ে গেছে এগুলোর প্রতি, যে আমাদের এই অঞ্চলে আপনার কৃষির উপরে নির্ভর করে, কৃষি ইনভেস্ট করে যে এখান থেকে আপনি প্রফিট আশা করবেন, এটা আমি বুঝতেছি আমার মনে এটা সম্ভব হবে না। কারণ আমাদের এখানে নির্মাণ ব্যয়, উৎপাদন ব্যয় বেশি, পরিচর্যা এবং কীটনাশক সব কিছু মিলে যথেষ্ট ব্যয়। তো ওই হিসাবে আমরা আসলে আর প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। আমি বর্ষাকালীন লাউ চাষ করছি, কিন্তু আমাদের বন্যায় সব চলে গেছে। ওখানে আমার তরমুজ চাষ করছি, এটাও আমি বন্যায় অনেক হাজার তরমুজের সহ, ফুল সহ তরমুজ নষ্ট হয়ে গেছে। এখন আবার লাউ করছি, আলহামদুলিল্লাহ। যদি পাখি নষ্ট না করতো তাহলে আমি 5,000 পিস লাউ বিক্রি করতে পারতাম, কিন্তু সেখানে আমি কিন্তু 200 পিস লাউ বিক্রি করতে পারিনি। খুবই দুঃখজনক। 200 পিস লাউ বিক্রি। যাক আলহামদুলিল্লাহ। এই যে আমার শশা চাষ করছি, এই যে আপনি দেখেন বন্টিয়া কিভাবে এটা তো একবারে নগণ্য। এগুলো আমার 2 টনের উপরে শশা হইতো যদি বনটিয়া পাখি নষ্ট না করতো। সবগুলো কাটা একবারে। এই সব বনটিয়া নামে একদম পাখি আছে নোয়াখালীতে, বিশেষ সাতক্ষীরে এটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। হ্যাঁ। তো মামা, আসলে আপনি এত প্রতিবন্ধের মাঝেও আপনি দেখতেছি তারপরেও কৃষিতে লেগে আছেন। আপনার ভাইরা মাশাআল্লাহ ইউরোপে বিভিন্ন জায়গায় সেটেল, তারপরেও আপনি এলাকায় কৃষিতে জড়িত। প্লাস আপনি নিজে ইচ্ছা করলে আপনি ইউরোপেও যাইতে পারেন, আমেরিকাতেও যাইতে পারেন। আবার প্লাস আপনি পলিটিক্স করেন, আপনার অনেকেই চিনে মাশাআল্লাহ, পলিসির সাথে জড়িত। তারপরে আপনি এগ্রিকালচারের সাথে সবসময় জড়িত থাকতে চান, যদি কিছু বলতেন আমাদের। এটা আসলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ আত্মকর্মসংস্থান নির্ভরশীল হবে, এটাই এই জাতি স্বপ্ন দেখে। আর প্রত্যেকটা মানুষ যদি আত্মকর্মসংস্থানে নিয়োজিত না থাকে, তাহলে কর্মসংস্থান উৎপাদিত হবে না, সৃষ্টি হবে না। কর্মসংস্থান সৃষ্টি হলে বেকারত্বের কিছুটা হলেও আপনার সাপোর্টিং পাবে বেকারত্ব কাটার জন্য। তো আমরা এখানে আসলে মূলত বেশি সবচেয়ে বড় কথা ইনভেস্ট যেহেতু করে ফেলছি, আমাকে নতুন নতুন আইডিয়া তৈরি করতে হবে এখান থেকে। এই ইনভেস্টটা আমি কিভাবে উঠে আনতে পারি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে
অত্র এলাকার 2-4 জন লোক যাতে এখানে খেটে অন্তত জীবিকা নির্ভর করতে পারে। আসলে এই টেন্ডেন্সি রেখেই আমি শত ব্যস্ততার মাঝেও এটাকে সময় দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো প্রাকৃতিক নিদর্শন এই জিনিসগুলোর মধ্যে আসলে, শত ব্যস্ততার মধ্যে আসলে একটু ভালো লাগে। এই কারণেই আমার বাইরে যথেষ্ট ইনভেস্ট করে এখানে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দাঁড় করিয়েছে। আর এটা আমি চাচ্ছি যে এটাকে আমরা কন্টিনিউ করব। আর আমি এখানে আপনারা দেখছেন এই যে আমি খামার করার জন্য, গরুর খামার করার জন্য আমি অনেক সরঞ্জাম তৈরি করছি। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমার গরু খামারও হবে এখানে। তো আমার প্রজেক্টের নাম হলো ডিএম এগ্রো। আমার বাগিনার মদিনা এগ্রো আছে। আমরা দুজনেই পাশাপাশি আমরা পরামর্শ করি কীভাবে আমাদের কৃষিটাকে এই অঞ্চলে, আমাদের এই কৃষি খামারগুলোকে আমরা স্বাবলম্বী করতে পারবো এবং প্রাতিষ্ঠানিক রূপে দাঁড় করাতে পারবো। প্রতিনিয়ত আমরা গবেষণা করে যাচ্ছি। আর আমি আশা করব আমাদের কৃষি কর্মকর্তা, চাটখিল উপজেলার যে কৃষি কর্মকর্তা, বিশেষ করে সারোয়ার ভাই আমাদেরকে যথেষ্ট পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন সময়। উনি আরও বেশি আমাদেরকে পরামর্শ দিবেন এবং বিভিন্ন কাজে সহায়তা করবেন, সাপোর্টিং করবেন। তাহলে অবশ্যই আমরা এই কাজে যাতে আমাদের ব্যর্থ না হই, আমরা সেই ব্যাপারে আপনারা সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা যাতে সাকসেস হতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মদিনা এগ্রোর অনার আমাদের ডাক্তার মোহাম্মদ ইউসুফ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি এই যে এই প্রাকৃতিক ইয়েগুলো, খামারগুলো যেভাবে আপনি বাস্তবতার সাথে তুলে নিয়ে আসতেছেন, আপনার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। পাশাপাশি আমার রাজনৈতিক অঙ্গন থেকেও আমি আপনাকে স্বাগত জানাই। প্রত্যেকটা জিনিস আমার মতে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে হোক, এটাই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মামা, শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার পলিটিক্স আছে প্লাস তারপরেও আপনি এগ্রিকালচারে জড়িয়ে আছেন। আমরা চাই আপনি এগিয়ে যান, আমরা ইনশাল্লাহ আপনার পাশাপাশি এগিয়ে যেতে পারি। সবাই সবার জন্য দোয়া করবেন। এই জন্য আজকের মতো বিবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।